তারা তাদের খুশি করতে পারে স্বাস্থ্যনীতি দিয়ে, তারা ভোটটা সেই দলকেই দেয়। তো এখন আপনাদের সামনে বিএনপির স্বাস্থ্যনীতি, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা নিয়ে আসছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির মাননীয় চেয়ারপারসন। অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশ গড়ার পরিকল্পনার আজকের আমাদের পঞ্চম অধিবেশন। এই পঞ্চম অধিবেশনের আমাদের সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকে সঞ্চালক আমার ভাই সোহেল, এবং আমার সামনে বসা বাংলাদেশের বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্যে যাওয়ার আগে আমি একটু কৃষক কার্ডের উপরে যে একটা মন্তব্য ছিল বগুড়ার সিনিয়র সভাপতি, আমার মনে হয় খুবই রিলেভেন্ট একটা মন্তব্য। আমাদের প্রথম দিকে নাম ছিল ফার্মার্স কার্ড, এটাকে আমরা আসলে ট্রান্সলেট করে কৃষক কার্ড বানিয়েছি। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে বলে উনি কৃষি কার্ড শব্দটাই উচ্চারণ করেছে। তো হয় আমরা কৃষি কার্ডই হয়তো রাখবো, তা নাহলে আমরা ফার্মার্স কার্ড রাখবো। আমার মনে হয় কৃষক কৃষানি এই জেন্ডার ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো কমেন্ট। আমার স্বাস্থ্য বিষয়ে যাওয়ার আগে আমি তিনটি জেনারেল বক্তব্য রাখতে চাই। আমার প্রথম যে পয়েন্ট সেটা হলো, আমার মনে হয় যে আমরা এখানে যারা আছি, বিএনপির বিভিন্ন স্তরের নেতা এখানে যারা আছেন, আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি। এবং ঐতিহাসিক মুহূর্তটা হলো যে আমাদের বাংলাদেশে প্রথাগতভাবে আমাদের যে ইলেকশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলো এতদিন হতো মূলত রেটরিক বেসড। আপনার রাজনৈতিক অনেক কথাবার্তা হতো এবং প্রায় সময় নেগেটিভ যে পলিটিক্স, যেটাকে আমরা বলি যে অন্য যে আমার যে বিরোধী পক্ষ তারা কত খারাপ, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি। কিন্তু এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার যে জ্ঞান ভিত্তিক এবং উন্নয়ন ভিত্তিক রাজনীতির ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এই প্রথম বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় বা দেশ পরিচালনার দায়িত্বে যাওয়ার আগেই ওনারা ঠিক করেছে দেশ পরিচালনা করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মানুষ এবং মানুষের জীবনের উন্নয়নের জন্য কি কি কাজ করবে। তা আমার মনে হয় যে আমাদের সবারই অত্যন্ত গর্বিত হওয়া উচিত যে আমরা এই ধরনের একটা নতুন ধরনের রাজনীতির যে প্রবর্তন, এই প্রবর্তনের ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকব। আমাদের হাতে যে লিফলেটগুলো আছে, এই 8টা বিষয়, আমরা আসলে আরো অনেক বিষয় আমাদের ছিল, যেমন 31 দফা, আমাদের ধারাবাহিকতা, আপনার ভিশন 2030, আমাদের নেত্রী বেগম খালেদা উনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন। ওখান থেকে চলে এসছে 31 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো, এবং সেই 31 দফা থেকে এখন এসেছে এই 8টি পলিসি এরিয়া, যেগুলো আমরা মনে করি সাধারণ মানুষকে কানেক্ট করার জন্য, বিশেষ করে নির্বাচনী যে ক্যাম্পেইন, এই যে প্রচারণা, এই প্রচারণায় ব্যবহার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এইটা কতটুকু গুরুত্ব বহন করবে সেটা বহুলাংশই নির্ভর করবে আপনারা এই 8টা বিষয় এখান থেকে যেগুলো জেনে যাচ্ছেন, এই লিফলেটগুলো নিয়ে যাচ্ছেন, এই 8টা বিষয়কে কতটুকু আপনারা জনগণের সাথে কানেক্ট করতে পারবেন। এখন এগুলোকে যদি শুধু আপনারা এগুলোকে ছাপিয়ে আপনাদের মিটিং মিছিলের মাধ্যমে বা পথসভার মাধ্যমে বা হাটে বাজারে যে শুধু বিলি করেন, আমার মনে হয় না যে আমাদের পারপাসটা সার্ভ হবে। ওই জন্য আমি এর আগের দিনগুলোতে বলেছি, আমি 3টা শব্দের কথা বলেছি। একটা বলেছি ডিস্ট্রিবিউশন। আপনারা যখন এই ঘরের মধ্যে ঢুকলেন, আপনাদেরকে যখন ফাইলগুলো দিল, এইটাকে বলে ডিস্ট্রিবিউশন। যেটা আমি দেখেছি যে 31 দফার লিফলেট অনেক জায়গাতে আমি দেখেছি আমাদের নেতারা ডিস্ট্রিবিউট করতেছে।
হ্যাঁ, কিন্তু ডিস্ট্রিবিউশন তো মানি এই না যে ওই লোকটা এটা পড়লো বা পড়ে এটা বুঝলো। ডিস্ট্রিবিউশনের পরের যে স্টেজটা, আমি এখন যে কাজটা করতেছি, আমাদের আগে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড নিয়ে যে কথাগুলো বলেছে, এটাকে আমরা বলি ডিসেমিনেশন। আমি আপনাদের সাথে ডিসেমিনেট করতেছি, আমি লেকচার দিচ্ছি। এটাও কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আমি একতরফাভাবে কথা বলছি। আমি জানি না আপনারা প্রথমত ঠিকমতো শুনছেন কিনা, আমি জানি না আপনারা শুনলেও বুঝতে পারতেছেন কিনা, আমি জানি না আপনারা বুঝলেও এটা প্র্যাকটিসে নিয়ে যাবেন কিনা, আমি জানি না। সো আমি ডিসেমিনেট করতেছি। হ্যাঁ, কিন্তু ডিসেমিনেশনের পরের যে স্টেজটা, ওইটাই হলো আসল স্টেজ। আমরা বলি কমিউনিকেশন। আমরা ডেভেলপমেন্ট কমিউনিকেশন যখন পড়াশোনা করি, এটা একটা কমিউনিকেশন থিওরিতে এগুলো পড়ায় আমাদের। তো কমিউনিকেশন এই সবচেয়ে এই বড় কাজটাই আপনারা করতে যাচ্ছেন। এটা করার মতো সামর্থ্য বা রিচ আমাদের নাই। হ্যাঁ, এটা আপনারা করবেন। আপনারা যার যার নিজস্ব এরিয়াতে আপনারা যাবেন, সেখানে প্রথম কমিউনিকেশন করবেন আপনার নিজস্ব নেতাদের সাথে। যারা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আরো নেতা আছে, তাদেরকে আরো ছোট গ্রুপে, কারণ এত বড় গ্রুপে আসলে কমিউনিকেট করা যায় না। আপনারা তাদের নিয়ে বসবেন, আপনারা তাদের সাথে এগুলো ডিসিমিনেট করবেন, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বিল করবেন যে ফ্যামিলি কার্ড তোমার কি আন্ডারস্ট্যান্ডিং, কি বুঝলা, হ্যাঁ, বা কৃষি কার্ড তোমরা কি বুঝলা, জনগণ কি সুফল পাবে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই কৃষিতে বা এই যে উমেন্স এম্পাওয়ারমেন্টে, স্বাস্থ্যে কি ভ্যালু অ্যাড করবে। এই আন্ডারস্ট্যান্ডিং আপনাকে ডেভেলপ করতে হবে প্রথমত আপনার কর্মীদের সাথে। পরে আপনার কর্মীরা মানুষের দুয়ারে দুয়ারে যে এই যে উঠান বৈঠকের কথা কেউ বলেছেন, উঠান বৈঠক করে সেখানে আপনারা এই কমিউনিটির ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, তাহলে পরে আমরা আমাদের স্বাস্থ্যে, শিক্ষায়, কৃষিতে, উইমেন্স এম্পাওয়ারমেন্টে, ইয়ুথ ডেভেলপমেন্টে এই ভ্যালু অ্যাড করবে। এবং এই কারণেই আপনাদের আমাদের সবার উচিত ধানের শীষে ভোট দেওয়া। তো এইটা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু বলি। আমরা এখানে আপনারা যারা আছেন এবং আমাদের 7 তারিখ থেকে যতগুলো অধিবেশন হয়েছে এবং আগামী আরো 2 দিন হবে, এই সব পার্টিসিপেন্টদেরকে নিয়ে আপনাদের সবার প্রিয় আমাদের সাত্তার পাটোয়ারি আছে, উনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছেন। বিএনপির জন্য হয়তো একটা গ্রুপ থাকবে, ছাত্র দলের একটা গ্রুপ থাকবে, যুব দলের একটা গ্রুপ থাকবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রত্যেকটা লিফলেট এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যে ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলোও পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে আপনাদের মতো করে আপনারা রিপ্রোডিউস করতে পারেন এবং জনগণের দ্বারপ্রান্তে এই মেসেজগুলোকে নিয়ে যেতে পারেন। তো এইটা বলে আমি আমার ইন্ট্রোডাক্টরি বক্তব্যটা শেষ করলাম। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, তারপরে আমি অনুরোধ করব আপনাদেরকে সবাইকে এই স্বাস্থ্য যে লিফলেটটা আছে সবার হাতে নিতে। আমি এর মধ্যে যে 8টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে যাব। তো ভিডিওটা চালু করি। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল উল্লেখযোগ্য। দেশে নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা সময় মতো চিকিৎসা পান না। এর মূল কারণ হল সার্বক্ষণিক সেবার ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা, প্রয়োজনীয় জনবলের অভাব, পর্যাপ্ত রোগ নির্ণয় সেবার ঘাটতি এবং স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা। এই সংকট সমাধানে বিএনপি একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রস্তাব করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট। প্রতিটি নাগরিকের জন্য থাকবে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা। এই ব্যবস্থায় থাকবে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে আরো 3টি প্রান্তিক স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং 3 জন প্রান্তিক স্বাস্থ্যকর্মী। পাশাপাশি থাকবে 2 জন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং প্রয়োজনীয় সংখ্যক নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট এবং ফার্মাসিস্ট।
প্রতি 6 থেকে 10,000 মানুষের জন্য একটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কাজ করবে একটি সেবা কেন্দ্র হিসেবে। প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রচারমূলক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রোগীর নিবন্ধন, টিকাদান, রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়, ডায়াবেটিস, জরায়ু মুখের ক্যান্সার, 5 বছর কম বয়সী শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি পরামর্শ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রচারণা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রদান করা হবে প্রাথমিক চিকিৎসা, মা ও নবজাতক স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, ল্যাব সার্ভিসের মাধ্যমে ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, বার্ধক্যজনিত স্বাস্থ্য সহায়তা। একই সঙ্গে রোগী প্রেরণ, ক্রয় প্রক্রিয়া, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আধুনিক করা হবে, যা দুর্নীতি, অপচয় ও হয়রানি দূর করবে। এটাই বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও সংযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ। প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায়, গুণগত মানের সঙ্গে সময়োপযোগী সেবা, খরচবিহীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক প্রচার ও প্রতিরোধমূলক সেবা। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার পূর্বে আর কোনো মৃত্যু নয়। বিএনপির নেতৃত্বে আমরা গড়ে তুলব একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ, সবার জন্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি সুস্থ বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা স্বাস্থ্যের উপরে এই যে লিফলেটটা আপনারা দেখছেন, আপনাদের সবার হাতে আছে তো এটা? তো এখানে মোট 8টা পয়েন্ট আছে, কিন্তু এই 8টা পয়েন্ট তৈরি করার আগে আসলে আমাদের যে ভারপ্রাপ্ত আমাদের চেয়ারপারসন, ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করেছি। অবশ্যই এই কথাটা অন্যান্য সবগুলো বিষয়ের জন্য প্রযোজ্য, যে আমরা প্রফেশনাল গ্রুপদেরকে আমরা মোবিলাইজ করেছি, দেশের বাইরে দেশের ভিতরে যারা এই বিষয়ে এক্সপার্ট, ওনাদেরকে আমরা মোবিলাইজ করেছি। ওনাদের সাথে গত 7 থেকে 8 মাস ধরে আমরা একসাথে কাজ করছি। আমরা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, এটা চুলচেরা বিশ্লেষণ করেছি। অতীতে কোন কোন ব্যাপারগুলো আমাদের ফেইলিওর ছিল, অতীতে কোন কোন ব্যাপারে কিছুটা সাকসেস ছিল, আমাদের জনভোগান্তি কি ছিল, আমরা সামনে কি করে আগাবো, এগুলোর আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি। করে আমরা একটা ডিটেইল কর্ম পরিকল্পনা এবং অনেকগুলো সংস্কারমূলক প্রোগ্রাম আমরা দাঁড় করিয়েছি। কিন্তু সেই প্রোগ্রাম সবগুলো এখানে নাই। এখানে 8টা বিষয়ে শুধু সেই বিষয়গুলোই আছে যেগুলো আমরা মনে করেছি যে আপনাদের পক্ষে খুব সহজ হবে এগুলোকে ডিসেমিনেট করা, জনগণের কাছে নিয়ে যাওয়া, এবং জনগণের জন্য খুব সহজ হবে তাদের ইমোশনালি কানেক্ট হওয়া। তো প্রথম যে ব্যাপারটা এখানে আছে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একেবারে উপরের পর্যায়ে, মন্ত্রণালয় থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত দুর্নীতিতে জর্জরিত, এবং এর ফলশ্রুতিতে যা হচ্ছে, চিকিৎসায় অবহেলা হচ্ছে। হাসপাতালে দেখবেন দালালদের দৌরাত্ম্য, রোগী এক হাসপাতাল থেকে, সরকারি হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। ডায়াগনস্টিক টেস্ট যখন দেয় তখন সেগুলো নিয়ে দুর্নীতি আছে, অতিরিক্ত টেস্ট দেওয়া হয়, টেস্টের কোয়ালিটি নিয়ে অনেক সমস্যা আছে। যখন প্রেসক্রিপশন লেখা হয় সেখানেও দুর্নীতি আছে, যতটুকু ওষুধ প্রয়োজন অনেক সময় তার চেয়ে বেশি ওষুধ দেওয়া হয়, ওষুধের মান নিয়ে অনেক কথাবার্তা হয়। তো আমাদের প্রথম কথা হলো যে আমরা হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে একটা দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চাই। আপনাদের যারা ভোটার আছে তাদেরকে বলবেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা চালানোর দায়িত্ব পায়, আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব এই খাতকে দুর্নীতিমুক্ত করার জন্য, এবং তার জন্য যা যা দরকার, এখন ডিজিটাল টেকনোলজি আছে,
আপনার অন্যান্য অনেক ব্যবস্থা আছে, বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত করেছে তাদের কাছ থেকেও আমরা শিখছি। আমরা শিখে বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা উপহার দেব। দ্বিতীয় যেটা আছে সেটা হলো আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ। আমাদের বাংলাদেশের স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই অপ্রতুল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের মতে প্রতি 10,000 মানুষের জন্য প্রায় 25 জন বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী দরকার, ডাক্তার থেকে শুরু করে ডাক্তার, নার্স, মিডওয়াইফ 25 জন মতো দরকার। এটা একটা বলপার্ক ফিগার। আমাদের দেশে এই সংখ্যাটা হলো মাত্র 5 জন, 5 ভাগের 1 ভাগ। তো এই 5 ভাগের 1 ভাগ আপনার স্বাস্থ্য কর্মী নিয়ে কখনোই আমরা যতই দুর্নীতিমুক্তও যদি করি, আমরা ডিজায়ার্ড হেলথ আউটকাম পাবো না এই দেশে। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব, এবং এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর 80 ভাগ হবে মহিলা। তার প্রধান কারণ হলো আমাদের দেশে আপনার মা এবং শিশু স্বাস্থ্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই জানি আমাদের পরিবার থেকে শুরু করে যে মেয়েরা একটা বড় দায়িত্ব পালন করে, সেবামূলক কাজে মেয়েরা আসলে খুব ভালো করে। এছাড়াও উইমেন্স এমপ্লয়মেন্ট এবং উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এই দুইটাই আমাদের বিএনপির জন্য একটা টপ এজেন্ডা। আমাদের কলিগ আমাদের মাহাদি আমিন আছেন, উনি আপনাদের সাথে কথা বলবেন যে কিভাবে আমরা কর্মসংস্থান নিয়ে চিন্তা করছি। সুতরাং কর্মসংস্থানে মেয়েদের একটা অগ্রাধিকার আছে, এই জন্য আমরা চিন্তা করেছি যে এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80% আমরা মেয়েদেরকে নিয়োগ দেব, যাতে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যেতে পারি। 3 নম্বরে আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কোনো দেশ বিশ্বের যারা স্বাস্থ্যে ভালো করেছে বা যাদের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী একটা অবস্থানে আছে, তারা প্রথমে যে কাজটা করেছে, তারা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে হেলথ কেয়ার, রোগ প্রতিরোধ করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, এই দুটো কাজের উপরে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমরা যদি রোগকে প্রতিরোধ করতে না পারি, আমরা যদি রোগীর সংখ্যা কমাতে না পারি, তাহলে পরে কন্টিনিউয়াসলি আমাদের যে হাসপাতালগুলো আছে এগুলোর উপরে প্রেশার থাকবে, এবং এগুলোর উপরে প্রেশার থাকলে কি হবে, দেশের সম্পদ আপনার বেশি খরচ হবে এবং যারা রোগী আছে এবং পরিবার আছে তাদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যাবে। তো এই জন্য আমরা এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা মূল কেন্দ্র হিসাবে আমরা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ কেয়ার বাড়াতে চাই। আমরা স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় ঘরের কাছে নিয়ে যেতে চাই। নিয়ে যেয়ে কি করব, আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, অপুষ্টি, যে এই যে রোগগুলো আছে, এই রোগগুলো যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, যেমন একজন ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিস হওয়ার আগেই যদি আমরা তার সুগার যে বাড়ছে এটাকে যদি আমরা শনাক্ত করতে পারি এবং চিকিৎসা কোনো প্রয়োজন নাই, তাকে যদি কিছু পরামর্শ দিতে পারি যে আপনারা এই খাবারটা এইভাবে খান, আপনি একটু ব্যায়াম করেন, তাহলে পরে তার আর ডায়াবেটিস হয় না। আর আপনারা ভালো করেই জানেন, হয়তো এখানে অনেকেরই ডায়াবেটিস রোগে আপনারা আক্রান্ত। একবার যদি এই ডায়াবেটিস হয় তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধে না হলে পরে ইনজেকশন নিতে হবে, এবং সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। এই ধরনের ব্যয়ের জন্য আমাদের দেশের প্রচুর মানুষ, প্রচুর পরিবার কিন্তু অতি দারিদ্র্য সীমার মধ্যে চলে যায়। সেই জন্য আমরা আমাদের বিএনপি থেকে আপনারা বলতে পারবেন যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চাই। কিভাবে আনবো? আমরা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ হেলথ কেয়ারকে প্রাধান্য দেব এবং স্বাস্থ্যকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাব, যাতে করে মানুষদেরকে আর হাসপাতালে পর্যন্ত যেতে না হয়। চতুর্থ যেটা আছে, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। আপনারা সবাই জানেন আমাদের দেশে যে গর্ভবতী মায়েরা আছেন, আমাদের যে ছোট ছোট শিশুরা আছে, এই গর্ভবতী মায়েদের অনেক সময়ই তার ইউনিয়নের মধ্যে তো প্রসব ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রসব হয় না, তাকে পাঠিয়ে দেওয়া হয় উপজেলা হাসপাতালে। উপজেলা হাসপাতালে দেখা যায় যে সেখানে একজন গাইনোকোলজিস্ট নাই বা শিশু বিশেষজ্ঞ নাই, যাতে করে উপজেলা ওনারা আর কোনো রিস্ক নিতে চায় না, ওনারা বলে রিফার করে দেয় জেলা হাসপাতালে।
জেলা হাসপাতালে গেলে দেখে যে সেখানে আপনার যদি কোনো প্রিম্যাচিওর বার্থ হয় বা যদি লেবারের সময় কোনো ডিফিকাল্ট লেবার হয়, তার কোনো ব্যবস্থা নাই, তাকে পাঠিয়ে দেয় মেডিকেল কলেজ হসপিটালে। এই যে আপনার গ্রাম থেকে শুরু করে একবারে মেডিকেল কলেজ পর্যন্ত যাওয়া এবং সেখানে দালালের দৌরাত্ম, সেখানে খরচ বেশি, সেখানে থাকার একটা সমস্যা আছে, আমাদের মা বোনরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের মা বোনদের যে স্বাস্থ্যসেবা, আপনার তার ডেলিভারি, সেফ ডেলিভারি সহ এবং শিশুদের যে স্বাস্থ্যসেবা, এগুলো আমাদের উপজেলা বাউন্ডারির মধ্যে হতে হবে। আমাদের যে উপজেলা হাসপাতাল আছে বর্তমানে যেগুলো আছে, এগুলোকে আমরা ইকুইপ করব, এগুলোকে আমরা আরো ইমপ্রুভ করব। এখানে আমরা বিশেষায়িত সব ইকুইপমেন্টগুলো বসাবো। আমরা এনশিওর করব যেখানে গাইনোকোলজিস্ট আছে, এখানে শিশু বিশেষজ্ঞ আছে, যাতে মা এবং শিশুদের যে সর্বোচ্চ স্পেশালাইজড স্বাস্থ্যসেবা, এটা আমরা উপজেলা বাউন্ডারির মধ্যেই শেষ করতে পারি এবং মাদের এবং শিশুদের হয়রানির অবসান হয়। পঞ্চম যেটা আছে সেটা হলো প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনারা অনেকেই জানেন যে আমাদের যে দেশে যখন আপনার কেউ স্ট্রোকে ভোগে বা হার্ট ফেইলিওর হয় বা কিডনি ফেইলিওর হয়, এই ধরনের রোগের জন্য আপনার যে সেবা, এই সেবাটা অত্যন্ত ব্যয়বহুল। সরকারি হাসপাতালে এই সেবা পাওয়ার কিছু ব্যবস্থা আছে, কিন্তু হাসপাতালগুলো জনাকীর্ণ। যে হাসপাতালে 1000 রোগী থাকার কথা, সেখানে 3000 রোগী আছে, যার জন্য ডাক্তার সাহেবরা ঠিকমতো সেবা দিতে পারেন না, রোগীরা হয়রানির শিকার হয়, শেষ পর্যন্ত কোনো চিকিৎসা হয় না এবং অকাল মৃত্যু হয়। অন্যদিকে আমাদের দেশে প্রাইভেট হাসপাতাল কিন্তু বেশ আগের চেয়ে উন্নতি লাভ করেছে, বিশেষ করে বড় বড় শহরে। আমাদের দেশে বর্তমানে প্রাইভেট বেডের সংখ্যা প্রায় 1 লাখ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি হাসপাতালের, প্রাইভেট হাসপাতালের যারা মালিক আছেন ওনাদের সাথে আলাপ করেছেন, কথাবার্তা বলেছেন এবং সেখানে কথাবার্তায় দেখা গেছে অন অ্যাভারেজ 30% প্রাইভেট হাসপাতালের বেড খালি থাকে। সুতরাং সরকারে যদি আমরা যেতে পারি, নতুন হাসপাতাল নির্মাণ করা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, সেটা না করে প্রাইভেট হাসপাতালের যে বেডগুলো আছে ওই বেডে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, মান নিয়ন্ত্রণের মাধ্যমে এবং সরকার দাম নেগোশিয়েট করবে, প্রাইভেট হাসপাতালগুলোর সাথে নেগোশিয়েট করবে প্রাইস। এই নেগোশিয়েট প্রাইসের মাধ্যমে আমরা এই বিশেষায়িত স্বাস্থ্যসেবা সরকার স্বল্প মূল্যে, সুলভ মূল্যে সাধারণ মানুষকে, যারা নিম্ন মধ্যবিত্ত মানুষকে, তাদের যে আপনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে তাদেরকে সরবরাহ করা যাবে। সুতরাং আপনারা আপনাদের ভোটারদেরকে বলতে পারবেন, যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, তাহলে পরে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিশেষ ব্যবস্থার মাধ্যমে, স্ট্র্যাটেজিক পারচেজিং এর মাধ্যমে আমরা সুলভে সাধারণ মানুষদেরকে, গরিবদেরকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেব, যাতে করে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে গিয়ে সর্বশান্ত আর না হয়। আমাদের পরের যে পয়েন্টটা আছে এটা হলো ঔষধ এবং ভ্যাকসিন। আপনারা সবাই জানেন আমাদের দেশে কিন্তু ঔষধে মোটামুটি ভালো, ঔষধ ভালো, কিন্তু রেগুলেশনের সাংঘাতিক অভাব। আর যে সমস্যাটা আছে সেটা হলো আমাদের যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র বা আমাদের যে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটাল, এগুলোতে ওষুধের আপনার কোনো ফার্মেসি নাই। যে ওষুধের যে ডিপার্টমেন্টগুলো আছে সেটা শুধু ইন পেশেন্টের জন্য, যারা হাসপাতালে ভর্তি হয় তাদের জন্য বা আউটডোরে যারা আসে তাদের জন্য। কিন্তু কেউ যদি ওষুধ কিনতে চায় তাকে প্রাইভেট একটা ফার্মেসিতে যেতে হয়, যেখানে ওষুধের মান নিয়ে কোশ্চেন আছে। অনেক সময় ফার্মেসির ওনারা মানসম্মত ওষুধ না দিয়ে আপনার একটু কম দামের ওষুধ দিয়ে দেয়, তাতে করে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়। আমরা ঠিক করেছি প্রত্যেকটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এবং সরকারি হাসপাতালে 24 ঘন্টা খোলা থাকবে, সপ্তাহে 7 দিন খোলা থাকবে, এরকম ফার্মেসি আমরা ওখানে রাখবো। প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা, সেই প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যে ওষুধগুলো প্রয়োজন, আমরা দেখেছি 50টা মতো ওষুধ প্রয়োজন, এই ওষুধটা ফ্রি পাবে বাংলাদেশের প্রতিটি নাগরিক, ফ্রি পাবে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ। এবং এই যে ডায়াবেটিস আছে, তারপরে ব্লাড প্রেশার আছে, আমি যে বললাম সারা জীবন ওষুধটা খেতে হয়, অনেক গরিব পরিবার এই ওষুধ কেনার তাদের সামর্থ্য নাই। প্রত্যেক মাসেই দেখা যায় যে তারা 20 দিনের ওষুধ খায় না, 10 দিন ওষুধ খায় না, 15 দিন ওষুধ খায় না, তাতে করে তাদের রোগগুলো আরো জটিল হয় এবং মৃত্যুমুখে পড়ে। আমরা তাদের এই দুর্ভোগ লাঘব করার জন্য
এই সরকারি স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলোতে 24 ঘন্টা খোলা থাকবে, 7 দিন খোলা থাকবে ফার্মেসি থেকে, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ওষুধ এবং স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে অন্যান্য ওষুধ সরবরাহের ব্যবস্থা করব। আমরা বাংলাদেশের যে বিশ্ব ব্যাংক আছে, বাংলাদেশে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ওনাদের সাথে আমরা আলাপ করা শুরু করেছি যে বাংলাদেশ কিভাবে ভ্যাকসিনে সক্ষমতা আনা যায়। ওনারা অলরেডি সরকারের সাথে কাজ করছে, কিন্তু এই কাজের পরিধি আমরা বাড়াবো যাতে করে বাংলাদেশে সকল ধরনের ভ্যাকসিন এই দেশেই উৎপাদন করা যায় এবং এই ভ্যাকসিনগুলো বিনামূল্যে সকলকে যাতে সরবরাহ করা যায় এই ব্যবস্থা ইনশাল্লাহ, যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেই, আমরা এই ব্যবস্থা নেব। সর্বশেষ যে বিষয়টা আমার আছে সেটা হলো মশাবাহিত রোগ নিধন। আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেক বছর খবরের কাগজে আসে, রেডিও টেলিভিশনে আছে, আপনার ডেঙ্গু চিকুনগুনিয়ায় প্রত্যেক বছর কিন্তু অনেক রোগ, মানুষ আমাদের দেশে মারা যায়, অনেকেই রোগে ভোগে, লম্বা সময় ধরে রোগে ভোগে। প্রত্যেক বছর মশা নিধনের নামে এক ধরনের আমি বলবো প্রহসন এই দেশে হয়, মশা নিধন হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা সুযোগ পাই, আমরা গ্রাম থেকে শুরু করে, শুধু শহরে না, গ্রাম থেকে শুরু করে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি বেসড, পাড়া মহল্লা ভিত্তিক মশা নিধন অভিযান করব, যেটা হবে বিজ্ঞান ভিত্তিক মশা নিধন অভিযান করব। এবং এই যে ডেঙ্গু চিকুনগুনিয়া যে রোগগুলো আছে, এগুলোর চিকিৎসা করতে বড় বড় হাসপাতালে যাওয়া লাগবে না। এই যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকবে বা আমাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থাকবে, সেখানে আমরা সব ধরনের সুযোগ সুবিধা রাখবো যাতে এই রোগগুলোর চিকিৎসা ওখানে বসেই হয়। তো এগুলো ছিল আমার 8টি পয়েন্ট। এবং আমাদের যে সব শেষে যে স্লোগান, সেটা হলো চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা থাকছে সকলের দোরগোড়ায়। প্রথম শব্দ হলো সর্বশান্ত হওয়া নয়। আমাদের দেশের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আমরা বলি চিকিৎসা ব্যয় যে নিজের পকেট থেকে যেটা যায়, সেটা হলো 73 থেকে 74%। এইটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আপনারা শুনলে অবাক হবেন, নেপালে এই হারটা হলো 50% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, ইন্ডিয়াতে 40%, আর আমাদের দেশে 74 থেকে 75%। আমরা এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কমাতে চাই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে নিয়ে আসার মাধ্যমে এবং প্রাইমারি হেলথ কেয়ারকে ইউনিভার্সাল করার মাধ্যমে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। বাংলাদেশের শহরের প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে। এই প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের মাধ্যমে এবং কমিউনিটি বেসড যে হেলথ ওয়ার্কার, এই যে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব, এদের মাধ্যমে আমরা এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমরা কমিয়ে আনতে চাই। আর যে দ্বিতীয় যে স্লোগান, দ্বিতীয় শব্দটা সবার দোরগোড়ায়, এই যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আমরা সকলের দোরগোড়ায় স্বাস্থ্যকে নিয়ে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, অপুষ্টি, আমরা এই যে মহিলাদের স্তন ক্যান্সার, জরায়ু বা আপনার এই যে সার্ভাইকাল ক্যান্সার, এই রোগগুলোকে আমরা প্রতিরোধ করতে চাই যাতে করে মানুষ আর সর্বশান্ত না হয়। অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেব। আচ্ছা, মাইক্রোফোন যাচ্ছে আপনার কাছে। একটা পয়েন্ট আছে। আমি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান স্বাস্থ্যের জন্য 8টা পয়েন্ট দিয়েছে। 8টা পয়েন্টই গুড, কিন্তু একটা পয়েন্ট আমার অবলোকন হয়েছে সেখানে নাই। আমি পার্শ্ববর্তী দেশ ভারতে গেছিলাম চিকিৎসার জন্য, সেখানে আপনার ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স দেওয়া আছে প্রত্যেকটা নাগরিকের। আপনি যেখানে যাবেন ভারতের, সেখানে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার ওই মেডিকেলে ভর্তি হবে, সেখানে সরকার সেই টাকা বহন করবে। তা আমি বলতে চাই আপনারা এই পয়েন্টটা ইনক্লুডিং করে ইন্স্যুরেন্স ব্যবস্থা করে স্বল্প মূল্যে একটা কার্ড তৈরি করবেন। মানে আমরা ইন্স্যুরেন্স বাসে বাসে 10 টাকা দিতে পারি, 100 টাকা দিতে পারি, এরকম ধরনের একটা পরিকল্পনা করলে অন্তত স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে। আমার যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনি আছে, এটা বলতে দ্বিধাবোধ নাই। আমি অধ্যাপক ছিলাম, রিটায়ার করেছি। আপনার প্রশ্ন বুঝেছি। হ্যাঁ, আমি বলি ওষুধ কিনতে কিনতে জর্জরিত। আর একটা ফিউচার দেখছিলাম ইয়েতে আপনার পত্রিকায়, সারা বাংলাদেশে 20,000 মানুষ এই ওষুধ না পেয়ে
ভিখারি হয়ে যাচ্ছে কিনতে কিনতে। এটা দেখেছিলাম আপনার, এটা থেকে দৃষ্টিগোচর করতে বলছি আপনাদেরকে যারা কর্তৃপক্ষ আছেন। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন। আপনাকে বলি যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবারই বলেছেন, 31 দফায়ও আছে, আমরা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি। আগামী বাংলাদেশ হবে সবার জন্য ওয়েলফেয়ার স্টেট। হেলথ দুইভাবে ফাইন্যান্সড হয়, একটা হলো ট্যাক্স বেসড ফাইন্যান্সিং, আর একটা হলো ইন্স্যুরেন্স বেসড ফাইন্যান্সিং, প্রিমিয়াম বেসড ফাইন্যান্সিং। আমরা যেহেতু ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি এবং আমরা বলছি যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিভার্সাল, ধনী গরিব শহরে গ্রামে সবাই বিনা পয়সায় প্রাইমারি হেলথ কেয়ার পাবে। সুতরাং আমরা যেহেতু এটা ট্যাক্স বেসড ফাইন্যান্সিং, আমাদের আপাতত হেলথ ইন্স্যুরেন্সের দরকার নাই। হেলথ ইন্স্যুরেন্সের দরকার তখনই হতো যদি টাকা দিয়ে সরকারি হাসপাতাল যদি স্বাস্থ্যসেবা নিতে হতো, তখন হেলথ ইন্স্যুরেন্স লাগতো। কিন্তু এখন যেহেতু ট্যাক্স বেসড ফাইন্যান্সিং, হেলথ ইন্স্যুরেন্স নাই। তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করব যারা ফর্মাল সেক্টর ওয়ার্কার্স, যেমন গভর্নমেন্ট এমপ্লয়িজ বা প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ, তাদের জন্য হয়তো সীমিত আকারে আপনার ইন্স্যুরেন্স প্রোগ্রাম করা যেতে পারে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। প্রাইমারি স্বাস্থ্যসেবার জন্য দরকার নাই, এটা সবার জন্য ফ্রি। জি বলেন। আচ্ছা, মাইক নেই ওদিকে, মাইক দেন না একটু। আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী জেলার সোনামুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক। আমার নাম মোহাম্মদ দিদার হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে এখানে দেওয়া হয়েছে, এটার জন্য আমরা মহা খুশি। পাশাপাশি একটা বিষয় আমার মনে হয়, এটা আমার প্রস্তাব, যে নকল ওষুধের হাত থেকে রোগীদেরকে বাঁচানোর জন্য যদি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে জাতির জন্য এবং রোগীদের জন্য বিশেষ উপকার হবে। এটাই আমার আপনাদের কাছে প্রশ্ন, যে এরকম ব্যবস্থা আছে কিনা। আমাদের নেতা অলরেডি ঘোষণা করেছেন আমাদের সবচেয়ে দুইটা বড় প্রায়োরিটি। একটা হলো আপনার দুর্নীতির লাগাম টেনে ধরা, আর একটা হলো আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা। তা আপনি যে এটা বললেন নকল ওষুধ, হ্যাঁ, এইটাই দুইটার মধ্যেই পড়ে। তো আমি কনফিডেন্ট, যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পায়, জনাব তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, আমার মনে হয় যে এটা আমরা করতে পারবো। আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, অ্যাডভোকেট, যুগ্ম সাধারণ সম্পাদক, লালমনিরহাট। আমার প্রশ্ন নয়, আমি একটা প্রস্তাব রাখতে চাই। সে প্রস্তাবটি হলো, পুরনো স্বাস্থ্য সেবা থেকে আমরা বিএনপি ক্ষমতায় গেলে সেখান থেকে বেরিয়ে আসতে চাই। যেমন উদাহরণস্বরূপ বলি, উপজেলা লেভেলের হাসপাতালে বৃহস্পতিবার হলে শুক্র শনিবার 2 দিন ডাক্তার থাকে না, জেলা সদরেও তাই। তাহলে পরে ওই জায়গা থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, বা বেরিয়ে আসার যদি আমরা আশা জায়গা নিয়ে কথা বলতে পারি, তাহলে জনগণ আমাদের প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হতে পারে। কাজেই এই প্রস্তাবটি রাখার জন্য আমি বিনয়ের সাথে প্রস্তাব করছি। আসসালামু আলাইকুম। জি, আপনার এই প্রস্তাব, আমি যে একটু আগে বললাম যে আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা তৈরি করেছি, কিন্তু এখানে মাত্র 8টা আমরা আপনার মধ্যে ইনক্লুড করেছি। আপনার প্রস্তাবটা অলরেডি বিবেচিত হয়েছে। এর উপরে আপনার হিউম্যান রিসোর্স এন্ড হেলথ কিভাবে বিশেষ করে রিটেইন করানো যায় এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক সময় রাখা যায়, এর উপরে আমাদের সঠিক বিশেষ প্রস্তাবনা আছে। সম্মানিত আলোচক, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার পরিচয় দিয়ে, আমি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সভাপতি ফুলবাড়ি উপজেলা বিএনপি দিনাজপুর এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। আমার বক্তব্য নয়, প্রস্তাব আপনার নিকট এবং সম্মানিত চেয়ারম্যানের কাছে। চিকিৎসা নিয়ে যেটা বললেন সেটা অবশ্যই কিছু যুগান্তকারী পদক্ষেপ আছে এর মধ্যে, কিন্তু সবচেয়ে যেটা বেশি সমস্যা নিয়ে আমরা ফেস করি সাধারণ মানুষ, যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের ভিজিট 500-1000 টাকা দেওয়া যায়, কিন্তু তারপরে একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন রোগীকে 5-10 হাজার টাকা পর্যন্ত রোগ এইটা ব্যয় হয়। এটা একটা বিশাল ব্যয়, যেটা সাধারণ মানুষের পক্ষে ব্যয় বহন করা খুবই কঠিন। তা আমার প্রস্তাব থাকবে,
যে মাননীয় চেয়ারম্যান যদি আগামী দিন প্রধানমন্ত্রী হন, আমাদের প্রতিটি জেলায় একটি করে রোগ নির্ণয়ের জন্য খুবই অল্প পয়সা ডায়াগনোসিস সেটা যদি করা যায় সাধারণ মানুষের জন্য, অন্ততপক্ষে এটা সারা দেশের মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের জন্য খুবই অল্প পয়সায় যেন রোগ নির্ণয় করতে পারে, এটা আমার প্রস্তাব। 64 জেলায় একটি যদি কেন্দ্রীয় থাকে এবং সেটা না, 64 জেলায় না, আমরা প্রতিটি ইউনিয়ন, এই যে আমরা যে প্রাথমিক স্বাস্থ্য না, ইউনিট আমি- বলেছি, আমি প্রত্যেকটা- বলছি ইউনিয়ন আমরা- যে নির্ণয়ের ক্ষেত্রে যেটা সম্ভব না, বাস্তবতা হলো ইউনিয়ন পর্যায়ে আমি এই চিকিৎসাগুলো পাবো না, রোগ নির্ণয় এই সুবিধাগুলো পাবো না, যেগুলো আমরা জেলা পর্যায়ে পাবো। কিন্তু অনেক রোগী গ্রাম থেকে গিয়ে রংপুরে যায়, দিনাজপুরে যায়, রাজশাহী যায়, তাদের পক্ষে সম্ভব হয় না। বড় বড় এরকম হাসপাতালে গিয়ে বা এরকম বড় বড় ডায়াগনোসিস সেন্টার, সেখানে হাজার হাজার টাকা ব্যয় করে তারপর চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। আমাদের প্রস্তাব হলো আগামী দিনে স্বল্প ব্যয় এইরকম রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আমরা যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট যেটা বলেছি, এইখানে একটা ছোট প্যাথোলজিক্যাল ল্যাব থাকবে, সেখানে কিছু র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকবে। আর উপজেলা যে হেলথ কমপ্লেক্স, সেখানে আরেকটু উন্নত মানের আপনার ডায়াগনস্টিক ব্যবস্থা থাকবে, জেলা পর্যায়ে আরও থাকবে। এবং আমরা এই উপজেলা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা কিছু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই ডায়াগনস্টিক্সকে কিভাবে আরো এফিসিয়েন্ট করা যায় এবং আরো কিভাবে রোগীর যে প্রয়োজন, সে প্রয়োজনের সাথে ম্যাচ করা যায়, সেই ব্যবস্থা আমরা নিব। এবং তার উপরেও বিশেষ কর্মপরিকল্পনা আমরা অলরেডি তৈরি করেছি। অনেক ধন্যবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, বাইরে অনেকে গিয়ে খামোখা বসে আড্ডা মারছেন, তারপরে ওখানে গ্যাদারিং করছেন, অনেকে প্রায় 150-200 জন।